বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটি শিক্ষার্থীদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়কদের গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। বাগেরহাটের মোল্লাহাটে খুলনা থেকে শিক্ষার্থীদের বহনকারী মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনায় আহত হয়েছে কমপক্ষে 20 জন। এই কি ঘটাই দিল ছাত্রলীগ? বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন কিংবা যে সমন্বয়করা, ছাত্রের কেন্দ্রীয় সমন্বয়করা, এদেরকে ঘন পিটুনি দিল ছাত্রলীগ। যেভাবে সংবিধান নিয়ে ছেলেখেলা বাংলাদেশ সরকার করছে, বাংলাদেশের এই সমন্বয়ক উপদেষ্টারা করছেন, তাতে নিঃসন্দেহে পাগলের থেকে বড় কাণ্ড কারখানা আমার মনে হয় এই মুহূর্তে আর কিছু হয় না। দর্শক, ব্রেকিং সংবাদ। শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র। বিএনপির সবচেয়ে বেশি গুরুত্ব নির্বাচনের উপর। আজকে তারেক রহমানও তার বক্তব্যে বলেছেন যে নির্বাচনের মধ্য দিয়ে দেশকে আবার এগিয়ে নিতে হবে। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, দ্বন্দ্ব এবং নতুন একটি রাজনৈতিক দলের উত্থানের যে সম্ভাবনা, যেটিকে এরই মধ্যে মানুষ কিংস পার্টি হিসেবে উল্লেখ করতে শুরু করেছেন, সেই রাজনৈতিক দলের উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। দর্শক, এই মাত্র পাওয়া ব্রেকিং খবর, সমন্বয়কদের কুত্তার মতন পিটিয়েছেন ছাত্রলীগ এবং সেনাবাহিনী। দর্শক মণ্ডলী, আজকে 31শে জুলাই সমন্বয়কদের গণসমাবেশ ছিল, আপনারা অনেকেই জানেন। এই সমাবেশকে কেন্দ্র করে সমন্বয়কদের উড়াধুরা পিটিয়েছেন ছাত্রলীগ, অনেকেই আহত হয়েছেন। দর্শক মণ্ডলী, কঠিন বিপদের মধ্যে রয়েছেন সমন্বয়ক সার্জিস এবং হাসনাত। যে কোনো সময় তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে, এমনই ঘোষণা দিয়েছেন সেনাপ্রধান। দর্শক মণ্ডলী, বর্তমান দেশের পরিস্থিতি কেমন আপনারা সকলেই জানেন, নতুন করে কিছুই বলার নেই। নতুন করে আবারও বাংলাদেশ খুবই উত্তপ্ত হয়েছে সমন্বয়কদের নিয়ে। সমন্বয়কদের সামনে মহাবিপদ বলেছেন ডক্টর ইউনূস। দর্শক মণ্ডলী, আজকের এই ভিডিওতে সমন্বয়কদের নিয়ে, সমন্বয়কদের যে পিটিয়েছে ইচ্ছা মতন, এই বিষয়ে গোপন তথ্য পেয়ে যাবেন। চাঞ্চল্যকর তথ্য দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওগুলো দেখে নেই। দর্শক, ব্রেকিং সংবাদ। শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলা, সংঘর্ষে রণক্ষেত্র। দর্শক, আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, আজকে কিছুক্ষণ পরে অর্থাৎ বেলা 3:30টার দিকে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটি ঢাকার জাতীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে। দর্শক, সকাল 11টার দিকে খুলনা থেকে ঢাকার উদ্দেশ্যে শিক্ষার্থীরা রওনা হয়েছিল। দর্শক, খুলনা মহাসড়কে শিক্ষার্থীদের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলা করেছে সন্ত্রাসীরা। এতে রণক্ষেত্রে সংঘর্ষে পরিণত হয়েছে। আমরা দেখেছি দফায় দফায় সংঘর্ষ, দফায় দফায় রণক্ষেত্রে পরিণত হয়েছে মহাসড়ক এলাকা। দর্শক শ্রোতা, দেখেন খবরে কি বলা হচ্ছে, খুবই গুরুত্বপূর্ণ, একেবারে এই মাত্র পাওয়া ব্রেকিং সংবাদ। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মার্চ ফর ইউনিটির গাড়ি বহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার 31শে ডিসেম্বর সকালে খুলনা মহাসড়ক থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেন। বাগেরহাটের মোল্লাহাট মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজন শিক্ষার্থীদেরকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ ঘরে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা, গোটা মহাসড়ক। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত আমাদের গণমাধ্যমের কাছে খবর এসেছে 20 জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে। শিক্ষার্থীরা জানান, বেলা 11:30টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে প্রস্তুত হয়ে থাকা সন্ত্রাসীরা পরিকল্পিতভাবে হামলা চালায়। স্থানীয়রা তাদের সহযোগিতা করেছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। অর্থাৎ শিক্ষার্থীদেরকে হামলা চালিয়েছে স্থানীয় এলাকাবাসী, তাদেরকে সহযোগিতা করেছে, অর্থাৎ সন্ত্রাসীদেরকে সহযোগিতা করেছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। থানার সামনে ঘটনা ঘটলেও পুলিশের নীরব ভূমিকা ছিল বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। দর্শক, এটা হলো থানার সামনে এমন বড় ঘটনা ঘটলো, পুলিশ নীরব ভূমিকা পালন করেছে, একেবারে দুঃখজনক। এরপর বলা হচ্ছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক জহুরুল তানবীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল, পথে আমাদের উপর অতর্কিত হামলা করে অনেকে আহত হয়েছেন, তারা অনেককে মেরে আহত করেছেন। ফেসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে। আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদিন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে, তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরেছে, এই বিচার অতি দ্রুত করতে হবে, জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, আর না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলেও হুঁশিয়ারি দেন তিনি। তো দর্শক, এই হচ্ছিল সর্বশেষ আপডেট, সর্বশেষ ঘটনা। তো দর্শক শ্রোতা, এখন পর্যন্ত 20 জন শিক্ষার্থী আহত হয়েছেন। তো দর্শক শ্রোতা, ঘটনাটি কি বুঝতে পেরেছেন? ইতিমধ্যেই আপনারা কিন্তু সকলেই অবগত আছেন, কিছুক্ষণ পরই ঢাকার শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি প্রোগ্রামটি অনুষ্ঠিত হবে। এই প্রোগ্রামটির উদ্দেশ্য করে সকাল 11টার দিকে খুলনা থেকে 25টি গাড়ি একযোগে ঢাকায় আসতে চেয়েছিল তারা প্রোগ্রামে অ্যাটেন্ড করার জন্য। ঠিক রাস্তার মধ্যে সন্ত্রাসীদের
অতর্কিত হামলার শিকার হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীরা। তো দর্শক শ্রোতা, অনেকেই বলছে অর্থাৎ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারীদের পক্ষ থেকে এবং সমন্বয়কদের পক্ষ থেকে এবং শিক্ষার্থীদের পক্ষ থেকে বলা হচ্ছে ফেসিস্ট শেখ হাসিনার দোসররা এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর অতর্কিত হামলা করেছে, এমনটাই কিন্তু অভিযোগ করছে তারা। তো দর্শক শ্রোতা, এই ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে একেবারে বেশ আলোচনা এবং বেশ সমালোচনা হচ্ছে। ইতিমধ্যে আমরা দেখছি আহতের সংখ্যা কিন্তু ইতিমধ্যে আরো বাড়ছে। সর্বশেষ এখন পর্যন্ত আমরা যে আপডেট পেয়েছি 20 জনেরও বেশি শিক্ষার্থী আহত হয়েছে। দফায় দফায় সংঘর্ষ হয়েছে, একেবারে পুরো এলাকা, পুরো মহাসড়ক একেবারে রণক্ষেত্রে পরিণত হয়েছে। তো দর্শক শ্রোতা, সর্বশেষ আপডেট পেয়ে থাকলে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো। তো দর্শক শ্রোতা, এই বিষয়টি নিয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে লিখে বিভিন্ন জিনিস নিয়ে তারা এগিয়ে আসছে ছাত্রদের উপরে হামলা করার জন্য। আপনারা আচ্ছা শোনেন, আর দেখতে হবে না, এই কি ঘটাই দিল ছাত্রলীগ। বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন কিংবা যে সমন্বয়করা আছে, আপনার কেন্দ্রীয় সমন্বয়করা, এদেরকে ঘন পিটুনি দিল ছাত্রলীগ আর হচ্ছে যুবলীগ, মানে আওয়ামী লীগের তাণ্ডব শুরু। আসলে আমি কিন্তু গতকালকে একটা কথা কিন্তু বলছিলাম যে বিপিনুর সহ কিংবা আওয়ামী লীগের অনেক ছাত্রলীগ, যুবলীগ তারা কিন্তু মাঠে নামতে যাচ্ছে এবং এদের বিপরীতে, কারণ এরা সংবিধান বাতিল করতে চায়, তারপর হচ্ছে আপনার 1971 সালকে এরা মনে করেন বহিষ্কার করতে চায়। তারা কিন্তু বর্তমান এই ঘোষণা কিন্তু দিচ্ছে। কারা কারা দিচ্ছে? আপনার সমন্বয়ক সার্জিস হাসনাত এবং আপনার জামাত শিবির, জামাত ইসলাম সহ হিজবুত তাহরির সবাই ঠিক একই ঘোষণা দিচ্ছে। এবং আপনার কেন্দ্রীয় যে সমস্ত সমন্বয় কিংবা আপনার ছাত্র জনগণ আছে, এরা দল মানে দলে দলে সবাই মিলে সবাই মনে করেন আপনার শহীদ মিনারের দিকে এগিয়ে যাচ্ছে। এদেরকে আটকানোর জন্য রাস্তাঘাটে আপনার ছাত্রলীগ, যুবলীগ এদের হাতে কেন গণপিটুনি। আরে ভাই, পিটানি কেন আপনারা দেখেনি? মানে সেই লেভেলের পিটাইছে, সেই লেভেলের। এখন কথা হচ্ছে ভাই, ছাত্রলীগ কি কাজটা ঠিক করছে? এখন অনেক বুদ্ধিজীবীরা বলতে পারেন যে ভাই কাজটা তো ঠিক করে নাই, কারণ ছাত্রদের উপর যে আক্রমণটা করলো। তাহলে ভাই আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে ছাত্ররা বর্তমান যে সমস্ত অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাইতেছে, আরে ভাই যে সমস্ত ছাত্ররা বর্তমান নাকি আপনার শহীদ মিনারের দিকে 1 পা 2 পা করে এগিয়ে যাচ্ছে, এদের মাথায় কি কিঞ্চিত পরিমাণ কোনো বুদ্ধি বা ওই ধরনের সাধারণ জ্ঞান বুদ্ধি আছে কিনা আমার সন্দেহ আছে। কারণ এরা সার্জিস হাসনাত আর উপদেষ্টাদের কথায় উঠতেছে আর হচ্ছে বসতেছে। একটা পর্যায়ে দেখবেন যখন নাকি জনগণের ম্যান্ডেটের মাধ্যমে আমাদের বাংলাদেশের নির্বাচিত কোনো সরকার বসবে, তখন সবচেয়ে বড় বিপদে পড়বে এই সমস্ত ছাত্র জনতারা। দেখতে পারবেন, কারণ যেই এলাকার আপনার থাকবে, বিএনপি থাকবে কিংবা আওয়ামী লীগ থাকবে, এরাই এদেরকে মনে করেন জব্দ করবে, এরাই করবে। কারণ এদের মাধ্যমে বা এদের ধারাই এরা মনে করেন এত সাহস পাচ্ছে। কারা? আপনার সমন্বয়ক সার্জিস হাসনাতরা। তো এখন আপনার মেইন টপিক আসলে সেটা হচ্ছে আপনার সমন্বয়ক সার্জিস হাসনাত, তাদের বক্তব্য হচ্ছে আপনার কি বলে 72 সালের যে সংবিধান, আবার 1971 সালকে রিসেট বাটন টিপ দিয়ে সমস্ত কিছু শেষ করে দেওয়া। শুধু এটাই না, আপনার এই 2024-এ যেই স্বাধীনতা, এটাকে তারা স্বাধীনতা বলে, এই স্বাধীনতাকে তারা আপনার সংবিধানে বসাতে চায়। এবং এটার কারণে আওয়ামী লীগ, বিএনপি আর হচ্ছে বিপিনুর সহ অনেকেই বর্তমান রাজপথে তারা নেমে পড়ছে। এখন ভাই দেখার বিষয় যে আসলে সংবিধানটা তারা কি বাতিল করতে পারে কিনা। যদি আপনি মনে রাখবেন, যদি বাতিল করে দেয় তাহলে কিন্তু বাংলাদেশটা কিন্তু ভাই অনেক কিছু বাতিল হয়ে যাবে। আপনারা ইতিমধ্যে দেখছেন আওয়ামী লীগ কিন্তু এখন পর্যন্ত মানে অনেক চেষ্টা চালিয়ে যাচ্ছে, যতটা নাকি বিএনপি পর্যন্ত বর্তমান পারতেছে না। কিন্তু আওয়ামী লীগ এদের কিন্তু ঠিকই রাস্তাঘাটে কিন্তু আটকিয়ে দিচ্ছে। আপনি ভাবতে পারেন এই আওয়ামী লীগ কোন আওয়ামী লীগ? এই আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার আওয়ামী লীগ। এই আওয়ামী লীগ হচ্ছে কি 30 লক্ষ যে শহীদ হয়েছে, যে জীবন দিছে, ওই আওয়ামী লীগ। বুঝতে পারছেন? দেখেন, অতি রঞ্জিত কখনো কোনো কিছু ভালো না, আর অতি তো বইরা বা অতি লোভ কখনো কিছু ভালো কিছু বই আনবে না। এই বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালে সরকার যে যারা বসে রয়েছে, এরা আসছে হচ্ছে টাকা কামাইতে। অতি বইরা, অতি মনে করেন আপনার চ্যাংরাদা ভরা মনে করেন বর্তমান বাংলাদেশের সরকার, এরা নাকি চালাবে দেশ। এরা হচ্ছে টোটালি মনে করেন আপনার হিজবুত তাহরি আর জামাত শিবির, এদের বংশধর এরা। এরা বুঝতে পারছেন সংবিধান পরিবর্তন করতে চায়, 71 সালকে পরিবর্তন করতে চায়। এই রাইট কি তাদের আছে? নাই। আমি সাবাসী দিই আওয়ামী লীগের ছাত্রলীগের, সাবাসী দিই, সাবাস সাবাস বীরের বাচ্চা, সাবাস। কারণ আপনারা অরিজিনালি আপনারা স্বাধীনতার একজন দল, অরিজিনাল। আপনারা পুনরায় প্রমাণ করে দিলেন যে আপনারা 30 লক্ষ শহীদদেরকে বা 30 লক্ষ শহীদের পাশে আপনারা আছেন, থাকবেন সব সময়। আপনারা পুনরায় প্রমাণ করে দিলেন আপনাদের মতো বীরদেরকে। কখনো ভেবেছিলাম সংবিধান নিয়ে ছেলে খেলাটা দিই, কখনো আবার ভেবেছিলাম এ তো পুরো পাগলের কাণ্ড কারখানা, এরকম ভাবে একটি শিরোনাম দিই। তবে আমার শেষ অবধি মনে হয়েছে যেভাবে সংবিধান নিয়ে ছেলে খেলা বাংলাদেশ সরকার করছে, বাংলাদেশের এই সমন্বয়ক উপদেষ্টারা করছেন, তাতে নিঃসন্দেহে পাগলের থেকে বড় কাণ্ড কারখানা আমার মনে হয় এই মুহূর্তে আর কিছু হয় না। সংবিধান একটা দেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মাধ্যম। কেন বললাম মাধ্যম? কারণ একটা সংবিধানই একটা দেশের ভবিষ্যতের নীতি নির্ধারণ করে। তাই এই সংবিধানের গুরুত্ব শুধুমাত্র বর্তমান সময়ে আছে এরকম নয়, বাংলাদেশের সংবিধানের গুরুত্ব কিন্তু ইতিহাসেও আছে এবং বাংলাদেশের সংবিধানের গুরুত্ব কিন্তু ভবিষ্যতেও থাকবে। আমি কেন হঠাৎ করে বাংলাদেশের সংবিধান নিয়ে এতগুলো কথা বলতে শুরু করছি? কারণ মনে রাখতে হবে এই বাংলাদেশের সংবিধান কিন্তু বাংলাদেশের স্বাধীনতার সঙ্গে সরাসরি সম্পর্কিত, এবং এই বাংলাদেশের স্বাধীনতা বা মুক্তিযুদ্ধের সঙ্গে ভারতবর্ষের ইতিহাসও কিন্তু একে অপরের সঙ্গে পরিপূরক এবং একে অপরের সঙ্গে সমান্তরাল সরলরেখায় চলে। অর্থাৎ আজ যে বাংলাদেশের গ্লোরিফিকেশন, আজ যে বাংলাদেশের ঐতিহ্য, বাংলাদেশের আন্তর্জাতিক স্তরে খ্যাতি এবং সম্মান, এর পিছনে ভারতবর্ষ কিন্তু অঙ্গাঙ্গিকভাবে জড়িত আছে। কারণ সে সময় মুক্তিযুদ্ধ যখন হয়েছিল, সেই 1971 সালে বহু ভারতীয় সেনাবাহিনীর সদস্য কিন্তু
কিন্তু প্রাণ দিয়েছিলেন হানাদার পাকিস্তানের বিরুদ্ধে লড়াই করার জন্য। অর্থাৎ এই মুক্তিযুদ্ধ শুধুমাত্র বাংলাদেশিরা অর্জন করেছেন সেটা নয়, ভারত বাংলাদেশ একত্রে লড়ে বাংলাদেশিদের নতুনভাবে এই আন্তর্জাতিক স্তরে স্বীকৃতি দিতেও কিন্তু সাহায্য করেছে। কিন্তু আজ বাংলাদেশের এই সংবিধানকে কেউ কেউ প্রেস কনফারেন্স করে বললেন কবরের স্থান দেওয়া হবে, কেটে ফেলা হবে, ছুঁড়ে ফেলে দেওয়া হবে এবং এই সংবিধান নাকি মুজিববাদী সংবিধান। যেখান থেকে এক দফার ঘোষণা দেওয়া হয়েছে, ঠিক সেই জায়গা থেকে মুজিববাদী ৭২ সংবিধানের কবর রচিত হবে। ঠিক সেই জায়গা থেকে আওয়ামী লীগ বাংলাদেশের প্রেক্ষাপটে একটি অপ্রাসঙ্গিক একটি রাজনৈতিক দল, যারা গণমানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি না দিয়ে নির্যাতন, নিপীড়ন, গুম এবং খুন এবং হত্যার যারা রাজনীতি করেছে, যারা জনগণের বিপরীতে, আশা আকাঙ্ক্ষার বিপরীতে দাঁড়িয়েছে, আমরা প্রত্যাশা রাখছি এই জুলাই প্রক্লেমেশন অফ জুলাই রেভলিউশনে এই নাৎসিবাদী এই দলটিকে সেখান থেকে বাংলাদেশে অপ্রাসঙ্গিক ঘোষণা করা হবে। প্রথম কথা, একটা দেশের রাষ্ট্রনায়ক কারা হন? যারা স্বাধীনতা সংগ্রাম করেছেন, যারা দেশকে নতুন আকার দিতে সাহায্য করেছেন এবং আন্তর্জাতিক স্তরে একটা দেশকে এস্টাবলিশ করেছেন। নেলসন ম্যান্ডেলার কথা আপনারা অনেকেই জানেন। এখন যদি কেউ আফ্রিকাকে ম্যান্ডেলাবাদী একটা দেশ বলে তাহলে যতটা অবাক লাগবে শুনতে, আজ বাংলাদেশের এই সংবিধানকে মুজিববাদী সংগঠন সংবিধান বলতে হয়তো তার থেকে অনেক বেশি অবাক হতে হচ্ছে। হঠাৎ করে বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে কেন টার্গেট করা হলো সেটাই তো একটা বড় বিষয়। বঙ্গবন্ধু এখন বর্তমানে নেই, কিন্তু তার যে ভাবধারা, তার যে লড়াই, তার যে ঐতিহ্য, তার যে দেশের প্রতি নিয়োজিত একটা প্রাণ, সেটাকে আপনারা কেউ অস্বীকার করতে পারবেন না। বঙ্গবন্ধুর অপরাধটা কি ছিল? বঙ্গবন্ধু কি পাকিস্তানের সঙ্গে লড়াই করেছিলেন এটাই তার অপরাধ ছিল? এই প্রশ্ন কিন্তু এই সংবিধান বাতিলের এই প্রসঙ্গের সঙ্গে সঙ্গে সমর্থকভাবে উঠে যেতে শুরু করে। হায়রে বাংলাদেশ, যে দেশকে স্বাধীন করল রাষ্ট্রনায়ক বঙ্গবন্ধু মুজিবুর রহমান, সেই স্বাধীনতাকে আজকে অগ্রাহ্য করে আপনার সংবিধান পরিবর্তনের খেলায় নামলেন। এটা কার্যত একটা পাগলামি, এটা কার্যত একটা উন্মত্ততা, এটা কার্যত একটা অহংবোধ এবং স্বৈরাচারিতা ছাড়া আমার কাছে মনে হয় আর কোনোভাবে ব্যাখ্যা করার কোনো জায়গা নেই। কালকে একটি প্রেস কনফারেন্স করা হলো, সেখানে এই জুলাই আগস্টের যে বিপ্লব হয়েছিল, সোকল্ড ছাত্র আন্দোলন হয়েছিল, সেই ছাত্র আন্দোলন সম্পর্কে একটি পুস্তক প্রকাশ করা হবে বললো এবং এই মুজিববাদী সংগঠন নাকি বদলে ফেলা হবে, এইরকম প্রতিশ্রুতি দেওয়া হলো। প্রথম কথা, এই ছাত্র আন্দোলন কোনো আন্তর্জাতিক কিছু নয়, এটা একটা ইন্টারনাল পলিটিক্স। ইন্টারনাল পলিটিক্সে যখন বাইরের বিভিন্ন শক্তি এসে একত্রে মিলিত হয়, এর ফলে কিন্তু এটা ষড়যন্ত্র হয়ে যায়। ফলে এটা আপনারা কোনোভাবেই অন্তর্দলীয় রাজনীতি ভাববেন না, এটা বৃহৎ একটা ষড়যন্ত্র যা বাংলাদেশের সরকারকে বদলে দিয়েছে। এবার এই জুলাই বিপ্লবের মতো অসংখ্য বিপ্লব, অসংখ্য সরকার বিরোধী আন্দোলন বাংলাদেশ শুধু নয় গোটা বিশ্বে কিন্তু বিভিন্ন সময় হয়েছে, কিন্তু সেই জুলাই বিপ্লবকে কার্যত আখ্যায়িত করা হচ্ছে বাংলাদেশের নতুন স্বাধীনতা যুদ্ধের নামে। কিসের স্বাধীনতা? স্বাধীনতা তো হয় যদি অন্য কোনো দেশ আপনাকে দখল করে রাখে, সেই দেশকে যখন আপনি উৎখাত বা উচ্ছেদ করছেন, স্বাধীনতা মানে তো সেটাই। যেমন ভারতীয়রা ব্রিটিশদের বিরুদ্ধে স্বাধীনতা লড়াই লড়েছিল, যেমন বাংলাদেশ পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা লড়াই লড়েছিল, ঠিক সেরকম ভাবে এই ছাত্র আন্দোলনের নেতারা কার বিরুদ্ধে লড়াই করলেন যার ফলে বাংলাদেশ সরকারকে হঠাৎ করে স্বাধীন ঘোষণা করতে হলো, সেটাই তো একটা বড় প্রশ্ন। অর্থাৎ টেকনিক্যালি ভাবুন বা প্র্যাকটিক্যালি ভাবুন, কোনো ক্ষেত্রেই এই লড়াই স্বাধীনতার লড়াই বাংলাদেশের হতে পারে না। কিসের নতুন স্বাধীনতা? আপনারা যখন এইটাকে স্বাধীনতা বলছেন, আপনারা প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে 1971-এর মুক্তিযুদ্ধকে অস্বীকার করছেন এবং মুক্তিযুদ্ধকে অস্বীকার করা মানে সে সময় যে সকল মানুষ নিজের আত্মবলিদান দিয়েছেন তাকে ছোট করছেন, তার সম্মানে আঘাত করছেন। আপনারা মুক্তিযুদ্ধকে গলায় জুতোর মালা পরিয়ে ঘোরাতে পারেন মুক্তিযুদ্ধ কোনো মানুষকে, কিন্তু আলটিমেটলি এই লড়াইকে অস্বীকার আপনারা কি করতে পারবেন? এই লড়াইকে আপনাদের পাঠ্য বই থেকে মুছে ফেলতে পারেন, আপনারা বঙ্গবন্ধুর মূর্তি ভাঙতে পারেন, আপনারা শেখ হাসিনাকে গালাগালি দিতে পারেন, কিন্তু আজ যে ইতিহাসে বাংলাদেশ যেটা করে দেখিয়ে দিয়েছে আপনারা তো সেই অবদান অস্বীকার করতে পারবেন না। ফলে কোথাও গিয়ে এই সংবিধানকে বদলে ফেলার এই আন্দোলন, ছাত্র আন্দোলন, জুলাই আগস্ট আন্দোলন, এই স্বাধীনতার যুদ্ধ বিগ্রহ সমস্ত কিছু নিয়ে বাংলাদেশের এক জগাখুচুরি মার্কা একটা স্টেটমেন্ট কালকে এই সকল ছাত্র সমন্বয়করা দিলেন, যারা নিজেরাই জানেন না তারা বাংলাদেশকে নিয়ে ঠিক কোথায় পৌঁছাতে চান, কি করতে চান এবং কেন করতে চান। কালকে খুব সুন্দরভাবে একটি প্রতিবেদন বাংলাদেশের একাধিক নিউজ পেপার প্রকাশ করেছে। তারা বলেছেন এই 1972 সালের মুজিবাদী সংগঠন, এই মুজিববাদী যে সংগঠন আছে সেইটাকে কবর দিয়ে নতুন সংবিধান রচনা করা হবে। অর্থাৎ 1972 মুজিবিস্ট কনস্টিটিউশন উইল বি বারিড, জ্বালিয়ে দেওয়া হবে, কবরে দেওয়া হবে, ধ্বংস করে দেওয়া হবে। এবং আজকে এই পুরো বিষয়টা নিয়ে একটি প্রস্তাবনা প্রকাশ করা হবে, যেখানে নাকি সরকারের উপদেষ্টা নাহিদ ইসলামরাও থাকবেন। অর্থাৎ সরাসরিভাবে এই ধরনের কর্মসূচিকে সরকার ওপেনলি এসে কিন্তু সমর্থন করলেন। যতই আপনারা বলুন এই সমন্বয়কদের অ্যাক্টিভিটিসকে সরকার সমর্থন করে না, যতই আপনারা একাধিক সমন্বয়কের কাজকর্ম নিয়ে নিন্দা করুন, কিন্তু এই সংবিধান পরিবর্তনের একটা কর্মসূচিকে সরকার কার্যত মুখ বন্ধ করে সহ্য করছেন, সেটাই তো বড় সমর্থন। এর থেকে বড় সমর্থন হয়তো বাংলাদেশের ইতিহাসে এর আগে কেউ দেখেনি। আর যদি সমর্থন না করেন তাহলে দেশের সংবিধান পরিবর্তন করার জন্য যারা আন্দোলন করছেন তারা দেশ বিরোধী। আসসালামু আলাইকুম। অবশেষে বাংলাদেশকে তিউনিসিয়া পথেই ভয়ঙ্করভাবে হাঁটতে শুরু করেছে, সেই প্রশ্নটি আমাদের অবশ্যই বিবেচনা আনা দরকার। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনকে কেন্দ্র করে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দূরত্ব, দ্বন্দ্ব এবং নতুন একটি রাজনৈতিক দলের উত্থানের যে সম্ভাবনা, যেটিকে এর মধ্যে মানুষ কিংস পার্টি হিসেবে উল্লেখ করতে শুরু করেছেন, সেই রাজনৈতিক দলের উত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ আসলে কোন দিকে যাচ্ছে। এর আগে আমরা বাংলাদেশের শ্রীলঙ্কার সাথে তুলনা করতে দেখেছি এবং তার বাস্তব প্রতিফলন আমরা দেখেছি। 2023 আগে 22-এর দিকে শ্রীলঙ্কার যে অর্থনৈতিক পরিস্থিতি, মূল্যস্ফীতি 67% গিয়ে দাঁড়িয়েছিল, রিজার্ভ তলানিতে এসে পৌঁছেছিল এবং যার কারণে প্রচন্ড এক গণ অভ্যুত্থানের মুখে গোটাবায়া রাজাপাকসে, মাহিন্দা রাজাপাকসে পরিবারকে পালাতে হয়েছিল এবং সেই শ্রীলঙ্কা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে। তার মূল্যস্ফীতি এখন যদি বলি অবাক হওয়ার মতন, -2.5% প্রায় ঋণাত্মক। অর্থাৎ মূল্যস্ফীতি তো ঘটছেই না, জিনিসপত্রের দাম বাড়ছে না, বরঞ্চ কমছে। 67% যেখানে গিয়ে দাঁড়িয়েছিল। রিজার্ভ $3 বিলিয়ন থেকে এরই মধ্যে মাত্র 2 বছরের ব্যবধানে $6 বিলিয়ন দাঁড়িয়েছে। সেখানে গণতান্ত্রিক প্রক্রিয়া, নির্বাচনের মাধ্যমে বামপন্থী জোট জয়লাভ করেছে। কুমারা দিশানায়ক তিনি নতুন প্রেসিডেন্ট হয়েছেন এবং নিঃসন্দেহে শ্রীলঙ্কা বিশ্বের বুকে দৃষ্টান্ত স্থাপন করেছে। কিন্তু কেন বাংলাদেশকে আমরা তিউনিসিয়ার সাথে তুলনা করতে চাচ্ছি? বাংলাদেশের বর্তমান সামাজিক বা আইন শৃঙ্খলা পরিস্থিতি কি? রাজনৈতিক একটা সামারি তো দিলাম,
আমরা সবাই জানি রাজনৈতিক পরিস্থিতি কি, টালমাটাল অবস্থা। এবং যদি অন্যান্য বিষয় একটু আপনাদের সামনে তুলে ধরি, আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ঘটেনি, বরঞ্চ দিনকে দিন তা অবনতির দিকে যাচ্ছে। পুলিশের তথ্য অনুযায়ী গত 5 আগস্টের পর 4 মাসে সারা দেশে 1361টি খুন, 2055টি অপহরণের ঘটনা ঘটেছে। আর চাঁদাবাজি, ব্যাংক দখল, এগুলোর বিষয়ে অভিযোগ তো উঠেছে বিএনপির বিরুদ্ধে, জামাতের বিরুদ্ধে। এবং দিনকে দিন আরো ভয়ঙ্কর অবস্থার দিকে যাচ্ছে। বিদেশিরা কোনো ধরনের বিনিয়োগ করছে না, ব্যাংক খাতে অনিশ্চয়তা যেগুলো ছিল সেগুলো এখনো কাটেনি, কর্মসংস্থান সংকুচিত হয়ে আসছে, বেসরকারি খাতে অর্থনৈতিক চাকা নিঃসন্দেহে অনেক ধীর গতিতে আগাচ্ছে। এবার একটু বলি যে তিউনিসিয়ার অবস্থা কি দাঁড়িয়েছিল। তিউনিসিয়ার আবেদিন বেন আলী স্বৈর শাসকের 23 বছরের শাসন আমলের পতন ঘটেছিল দুর্বার এক গণ অভ্যুত্থানের মুখে। কিন্তু সেখান থেকে তিউনিসিয়া এখনো পর্যন্ত ঘুরে দাঁড়াতে পারেনি। 2011 সালের পরে প্রায় 13 বছর হয়ে গেছে। তিউনিসিয়ার ইতিহাসে যদি আমরা একটু সংক্ষেপে নিয়ে আসি, যখন প্রচন্ড বিক্ষোভের মুখে বেন আলীর পতন ঘটল, তখন সেখানে অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হলেন, বা তখন যে প্রধানমন্ত্রী ছিল তার নাম ছিল মোহাম্মদ ঘানৌচি। তার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পরে অস্থিরতা কাটল না। একের পর এক আন্দোলন, একের পর এক দাবি, ভয়ঙ্কর এক অস্থিরতার মুখে নতুন অন্তর্বর্তী সরকার গঠিত হলো সাইদ এসএফসির নেতৃত্বে। কিন্তু একই অবস্থা, তিনিও সামাল দিতে পারছিলেন না। একটা পর্যায়ে নির্বাচন দিতে বাধ্য হলো কয়েক মাসের মধ্যে, মোটামুটি 2-3 মাসের মধ্যে। তখন ইসলামপন্থী ইন্নাদে পার্টি ক্ষমতা এলো। কিন্তু এই যে ইসলামপন্থী ইন্নাদে পার্টি ক্ষমতা এলো, তাদের যে বিভিন্ন এজেন্ডা, তাদের যে বিভিন্ন ধরনের পদক্ষেপ, সেগুলো মানুষের কাছে পশ্চাদমুখী এবং প্রতিক্রিয়াশীল হিসেবে প্রমাণিত হলো। সেই ইন্নাদে পার্টির বিরুদ্ধেও দুর্বার আন্দোলন গড়ে উঠলো। অবশ্যই 2 বছরের মাথায় আবার একটা নির্বাচন হলো। 2014 সালে ক্ষমতা গ্রহণ করলেন নতুন প্রেসিডেন্ট সেই সাইদ এসএফসি। কিন্তু 2019 সাল পর্যন্ত তিনি ঠিকই ক্ষমতায় ছিলেন, তিনি এক ধরনের স্বৈরতন্ত্র কায়েম করলেন। বিপ্লবের শুরু দেখে টালমাটাল অবস্থা, টালমাটাল অর্থনৈতিক পরিস্থিতি, কোনো কিছুকে তিনি সামাল দিতে পারলেন না, বরঞ্চ সেগুলো উত্তরোত্তর বৃদ্ধি পেতে লাগলো। পরে ক্ষমতা এলেন দুর্নীতি বিরোধী প্ল্যাটফর্মের জায়গা থেকে স্কাই সাইদ। এবং ঠিক একই অবস্থা যথারীতি 2021 সালে 2 বছরের মধ্যে তীব্র সংকট দেখা দিল তিউনিসিয়ার বিভিন্ন জায়গায়। সেই পরিস্থিতি এখনো চলছে এবং তিনি একটা সময় সংবিধানের অনেক অংশ স্থগিত রাখলেন। নিজের ক্ষমতাকে জোর করে টিকে রাখতে তিনি আরো যা যা করার সেগুলো অবলম্বন করতে লাগলেন। আমরা কি মেলাতে পারছি বাংলাদেশের অনেক কিছুর সঙ্গে? এবং চলতি বছর এই অবস্থার মধ্যে দিয়েও কাইস সাইদ আবারও প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। কি অবস্থায়, কোন পরিপ্রেক্ষিতে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন তা আমরা বুঝতেই পারছি। আবারও সেই স্বৈরতন্ত্র বাংলাদেশ সেদিকে যাচ্ছে কিনা, যে আশা, যেই স্বপ্ন নিয়ে 5 আগস্টে গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, তারপরে গত 5 মাসে আমরা কোথাও কি একটা পজিটিভ সাইন দেখতে পাচ্ছি? কোনো ক্ষেত্রে ইতিবাচক কোনো পরিবর্তন আমরা আনতে পেরেছি না। তিউনিসিয়ার দীর্ঘ ইতিহাসের যে সংক্ষিপ্ত বর্ণনা আপনাদের সামনে তুলে ধরলাম, তার থেকে কি অন্য পথে হাঁটতে পারছে বাংলাদেশ? রাজনীতি, ক্ষমতা, অর্থনীতি, সামাজিক অস্থিরতা, আমরা অনেকেই দেখছি যে তিউনিসিয়ার মতোই বাংলাদেশে অনেকখানি মিল রয়েছে। যে শ্রীলঙ্কার সাথে বাংলাদেশের তুলনা করা হচ্ছিল সেটি নেগেটিভ অর্থে, কিন্তু পজিটিভ অর্থে আমরা শ্রীলঙ্কার সাথে কোনো মিল খুঁজে পাচ্ছি না। শ্রীলঙ্কাতে কেন এগুলো সংগঠিত হলো? সেখানে রাজনৈতিক দলগুলোর কমিটমেন্ট ছিল। শ্রীলঙ্কাতে যে তরুণরা নেতৃত্ব দিয়েছিল, সেই তরুণরা যার যার কাজে ফিরে গিয়েছে। আমাদের দেশে, এই বাংলাদেশে 5 আগস্টে যা ঘটলো, দর্শক, বিএনপির সবচেয়ে বেশি গুরুত্ব নির্বাচনের উপর। আজকে তারেক রহমানও তার বক্তব্যে বলেছেন যে নির্বাচনের মধ্য দিয়ে দেশকে আবার এগিয়ে নিতে হবে। বিএনপির অন্যান্য সমস্ত নেতারা একই কথা বলছেন, কিন্তু সাম্প্রতিক সময় কিছু কিছু ঘটনা, নতুন রাজনৈতিক দল, ঘোষণাপত্র, সংবিধান কবর দেয়া, এসব কথাবার্তার মধ্য দিয়ে বিএনপির মধ্যে একটি ধারণা যে নির্বাচন প্রলম্বিত হতে পারে। নানাভাবে নির্বাচনের বাইরে এমন কিছু পরিস্থিতি তৈরি করা হবে যাতে নির্বাচন আরো পেছনে যায়, বিএনপি ক্ষতিগ্রস্ত হয়। এবং সম্প্রতি খেয়াল করবেন যে জামাতের সাথে বিএনপি যে বাহাস, তার নিশ্চয়ই পেছনে অনেক ঘটনা আছে, যার কারণে বিএনপি প্রকাশ্যেই জামাতকে সমালোচনা করছে। সম্ভবত অনেকে মনে করছেন যে জামাত নতুন যে রাজনৈতিক দল হবে, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন অথবা নাগরিক কমিটি, তাদের হয়তো ছায়া আদর্শ অনুসরণ করছে, অথবা জামাতের কাছাকাছি দল হিসেবে তারা আবির্ভূত হচ্ছে ফ্রন্ট লাইনে, এবং ভবিষ্যতে হয়তো এই দলগুলির সাথে জামাতের জোট হতে পারে, এবং অত্যন্ত গোপনে এই বিষয়গুলো সংঘটিত হচ্ছে। এরকম একটি অবিশ্বাস, সন্দেহ দানা বেঁধেছে বিএনপির মধ্যে। সেই কারণে বিএনপি নেতারা কিন্তু কথাবার্তায় তারা পরিষ্কার করছেন তাদের অবস্থানটা। যেমন আজকে আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেছেন, ভিন্ন রূপে ক্ষমতায় থাকার পায়তারা করবেন না। তার মানে বলছে যে কৌশলে বা ভিন্ন রূপে, মানে নির্বাচন ছাড়া আরো বেশি সময় যাতে ক্ষমতাসীনরা ক্ষমতায় থাকার চেষ্টা না করেন, এটাই হচ্ছে অর্থ। কি বলছেন তিনি? বলছেন বাংলাদেশে আর কোনো স্বৈরাচার থাকতে পারবে না। দেশে এখন গণতন্ত্রের হাওয়া বইতে শুরু করেছে, দেশে নির্বাচনী হাওয়া বইতে শুরু করেছে। এগুলো ঠেকিয়ে আবার বহুরূপে, ভিন্ন রূপে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে ক্ষমতায় থাকার পায়তারা করলে সেটা চলবে না। সোমবার বিকেলে নগরীর মাঝিরঘাট স্ট্যান্ড মোড়ে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্যের প্রতিবাদে সদরঘাট থানা বিএনপির এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। সদরঘাট থানা বিএনপির সাবেক সভাপতি এবং মহানগর বিএনপির সদস্য আলহাজ মোহাম্মদ সালাউদ্দিনের সভাপতিত্বে এবং সদরঘাট থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম সম্রাটের পরিচালনায় অন্যান্যরা বক্তব্য দেন। ডক্টর সাদাত হোসেন বক্তব্য দেন।
নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না মন্তব্য করে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, আগে থেকে বলে দিচ্ছি, বড় বড় স্বৈরাচারকে দেশের মানুষ বিতাড়িত করেছে। ওই প্রক্রিয়ায় ভিন্ন রূপে বহুরূপে ভাব দেখিয়ে আর কোনো স্বৈরাচারকে থাকতে দিব না। নির্বাচন দিতে হবে, দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচন করবে, নির্বাচনকে দীর্ঘায়িত করে ষড়যন্ত্র চলবে না। দেশের মানুষ, বিশেষ করে নতুন প্রজন্ম, গত 15-20 বছর ভোট দিতে পারে নাই, মহিলারা ভোট দিতে পারে নাই, সবাই ভোট দেওয়ার অপেক্ষায় আছে। মাঝখানে কেউ এসে খেলাধুলা করে লাভ হবে না জানিয়ে তিনি বলেন, এখানে মাঝখানে কেউ এসে খেলাধুলা করবেন, ভোট পিছিয়ে দেবেন, বিলম্বিত করবেন, অন্য ষড়যন্ত্র করে ওই শেখ হাসিনা একভাবে স্বৈরাচার, আপনারা অন্যভাবে এসব করে লাভ হবে না। তাই আগে থাকতে জনগণের দেওয়ালের লিখন পড়তে শিখুন। শেখ হাসিনা জনগণের দেওয়ালের লিখন পড়তে পারে নাই। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, এসবের বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য, শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছে গণতন্ত্রের জন্য। সেই গণতন্ত্র, ভোটাধিকার, মানবাধিকার অপেক্ষায় আছে। মানুষের জীবনের নিরাপত্তা নেই, মানুষ জীবনের নিরাপত্তা চায়। যাই হোক, মোট কথা হলো যে গণতন্ত্রের জন্য আন্দোলন, গণতন্ত্রের জন্য সংগ্রাম, দেশের মুক্তিযুদ্ধ, দেশ স্বাধীন হওয়া, তার পিছনেও গণতন্ত্র। সুতরাং গণতন্ত্রের অন্যতম ভিত্তি হচ্ছে নির্বাচন। সেই নির্বাচনটি গত 15-20 বছর হয়নি। এখন মানুষ নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছে। সুতরাং নির্বাচনের বাইরে অন্যভাবে, অন্য রূপে যাতে ক্ষমতায় থাকার চেষ্টা কেউ না করেন, সেই কথাই আমির খসরু মাহমুদ চৌধুরী পরিষ্কারভাবে বলছেন। দর্শক, আমির খসরু মাহমুদ চৌধুরীর ইঙ্গিতটিও অত্যন্ত পরিষ্কার। দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে আপনারা চাঞ্চল্যকর তথ্য জানতে পারলেন আজকের এই ভিডিওতে। বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, আর নতুন করে কিছুই বলার নেই, আপনারা ইতিমধ্যেই দেখে ফেলেছেন। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হচ্ছে, আপনারা মনোযোগ সহকারে শুনতে থাকুন। বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের গাড়িবহরে হামলা, পাল্টাপাল্টি সংঘর্ষে আহত 20 জন। বাগেরহাটের মোল্লাহাটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। মঙ্গলবার 31শে ডিসেম্বর সকালে মার্চ ফর ইউনিটি কর্মসূচিতে যোগদানের উদ্দেশ্যে খুলনা মহানগর থেকে শিক্ষার্থীদের বহনকারী 25টি বাস ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। জানা যায়, যাত্রাপথে বাগেরহাটের মোল্লাহাটে মাদ্রাসাঘাট এলাকায় পৌঁছালে স্থানীয় সন্ত্রাসীরা গাড়িবহর লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে এবং গাড়ি থামিয়ে কয়েকজনকে মারধর করে। পরে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুললে মুহূর্তেই রণক্ষেত্রে পরিণত হয় গোটা এলাকা। ঘণ্টাব্যাপী সংঘর্ষে এখন পর্যন্ত 20 জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছেন। শিক্ষার্থীরা জানান, বেলা 11:30টার দিকে মোল্লাহাট অতিক্রম করার সময় আগে থেকে ওত পেতে থাকা সন্ত্রাসীরা তাদের গাড়ি বহরে হামলা চালায়। এ সময় স্থানীয়রাও তাদের সহযোগিতা করেন বলে অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। থানার সামনে ঘটনা হওয়া সত্ত্বেও পুলিশ ছিল নীরব ভূমিকায়, এমনটাই অভিযোগ তাদের। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খুলনার সমন্বয়ক জহুরুল তানভীর বলেন, খুলনা থেকে শান্তিপূর্ণভাবে আমাদের বহর ঢাকায় যাচ্ছিল, পথে আমাদের উপর হামলা করে। এ ঘটনায় অনেকে আহত হয়েছেন। পতিত ফ্যাসিবাদী সরকারের দোসররা এই আক্রমণ করেছে বলে জানান তিনি। আরেক সমন্বয়ক মিনহাজুল আবেদন সম্পদ বলেন, পরিকল্পিতভাবে এই হামলা করা হয়েছে, তবে কোনো বাধা আমাদের লক্ষ্য থেকে সরাতে পারবে না। আমাদের ভাইদের রক্ত ঝরছে, এর বিচারপতি দ্রুত করতে হবে। জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে, আর তা না হলে শিক্ষার্থীরা আন্দোলনের মাধ্যমে জড়িতদের খুঁজে বের করবে বলে হুঁশিয়ারি দেন তিনি। মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শফিকুল ইসলাম জানান, ইমাদ পরিবহন নামের একটি বাসের সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গাড়িবহরকে সাইড দেওয়াকে কেন্দ্র করে বাগবিতন্দার এক পর্যায়ে পরিবহন শ্রমিকদের সঙ্গে সংঘর্ষে ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান দেশের পরিস্থিতি খুবই ভয়াবহ, যে কোনো সময় যে কোনো ঘোষণা আসতে পারে সেনাপ্রধানের মুখ থেকে। দর্শক, আপনারা বিস্তারিত তথ্য পেয়ে গেলেন বর্তমান এই দেশের পরিস্থিতি নিয়ে এবং 31শে ডিসেম্বরকে কেন্দ্র করে সমন্বয়কদের তথ্য নিয়ে। দর্শক মণ্ডলী, এই সম্পর্কে আপনাদের ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সকলেই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।